আজকে নীতি আয়োগের বৈঠক প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে একদিকে ইন্ডিয়া জোট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অংশগ্রহণ করছেন জানিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে আর অন্যদিকে বঙ্গভঙ্গ জানিয়ে গত দুদিন ধরে একেবারে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে সেই বঙ্গভঙ্গের হয়ে কিন্তু এখনো পর্যন্ত সওয়াল করে চলেছেন সেই একেবারে শুরু থেকে নিশিকান্ত দুবে যেমন বলছিলেন তারপর এবার গৌরীশঙ্কর ঘোষ তিনিও কিন্তু বিজেপির এক বিধায়ক তিনিও যোগ হয়েছেন নামের তালিকা ক্রমাগত বাড়ছে যদিও বিজেপি শীর্ষ নেতৃত্ব বলছে তারা কিন্তু একমত নন কিন্তু কড়া বার্তা আদৌ কি দেওয়া হবে কেন দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন রয়েছে আর অন্যদিকে পুরসভায় নিয়োগ দুর্নীতি আর তাই নিয়ে গতকাল সিবিআই এর চার্জশিট যেখানে চাঞ্চল্যকর দাবি 2014 পর 17টা পুরসভার অর্ধেকের বেশি কিন্তু বেআইনিভাবে নিয়োগ হয়েছে আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেবো সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন অর্চনা মজুমদার চন্দন ঘোষ চৌধুরী এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সবাইকে স্বাগত জানাই আলোচনা শুরুতেই আপনাদের দেখাবো বাজেটে বঞ্চনার অভিযোগ প্রতিবাদ জানিয়েও নীতি বৈঠকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে আজ নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের 6 মুখ্যমন্ত্রী যোগ না দিলেও থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী বলতে দিলে বলবো না হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসবো এমনটাই বক্তব্য তার বাজেটের আগে নীতি আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে আগে সিদ্ধান্ত নিলে অন্য কিছু ভাবতাম আর কি বলেছেন তিনি শোনাবো There is no need to come to attend this meeting. But I have seen since 2-3 days when we send first they send our speeches, they requested us to send our speeches before 7 days of meeting. After that we have seen the budget. We actually we are not about their motto, we are not aware. So they have placed the budget. Now budget if you see, then something is different again. Totally deprivation and dictate to the Indian people, anti-people, anti-poor and political bias budget. So there also, then I feel that it is better not to come. That's why yesterday I cancelled my program. Then Abhishek and others told me that please to come again. Please try to consider it because you are sure that you will be coming. That's why you sent your speech also, written speech earlier. I said that days and these days. Within 10 days there are so many differences. But instead of that I think okay, let me go. I talked to Hemant also. Hemant is also coming. আমি চন্দনদাকে দিয়ে আজকে আলোচনায় শুরু করব চন্দনদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই বলছেন যে একেবারে সমন্বয়ের অভাব যেখানে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সবথেকে বড় জোট শরিক কংগ্রেস সেখানে সমন্বয়ের অভাবের দায় কোথাও মুখ্যমন্ত্রী একেবারে কংগ্রেসের ঘাড়েই দিয়ে দিচ্ছেন এই সমন্বয়টা করার দায়িত্ব তাদের ছিল সদ্য শেষ হলো 21শে জুলাইয়ের মঞ্চে অবশ্য কংগ্রেসকে ডাকা হয়নি সেখানে এসপিকে সমাজবাদী পার্টিকে ডাকা হয়েছিল অখিলেশ যাদব অংশগ্রহণ করেছিলেন মানে তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে ইন্ডিয়া জোটের একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অন্যতম ডিসাইডিং ফ্যাক্টর তিনি সিদ্ধান্ত নিতে পারেন তিনি একা লড়বেন কিনা কাকে 21শে জুলাইয়ের মঞ্চে ডাকা হবে কিনা কিন্তু যেহেতু নাম্বার বেশি রয়েছে কংগ্রেসের তাই দায় নিতে হবে কংগ্রেসকে সমন্বয় রক্ষার না একটা কথা তোমাকে বলি যে দায়বদ্ধতার প্রশ্নটা আসছে সেক্ষেত্রে অন্য যেসব মুখ্যমন্ত্রীরা অর্থাৎ 6টা রাজ্যের মুখ্যমন্ত্রী যারা এনডিএ শরিক তারা তো সেখানে উপস্থিত থাকবেন না এটাও ডিক্লেয়ার করেছেন এবং ইন্ডিভিজুয়াল লেভেলে ডিক্লেয়ার করেছেন এটা কংগ্রেস কোনো নির্দেশ দেয়নি এবং খুব স্বাভাবিক এই নির্দেশ দেওয়া যায় না এবং কংগ্রেসের নিজস্ব মুখ্যমন্ত্রীরাও অ্যাটেন্ড করছেন না তার প্রধান কারণটা হচ্ছে যে তারা অ্যাটেন্ড করছেন না মূলত এই নীতি আয়োগের ক্ষেত্রে যে ফর্মুলাতে কাজ করা হয় তাতে অনেক ডিফেক্টস আছে আমরা বারবার এই প্রসঙ্গ তুলেছি এবং আমরা একটা জিনিস বারবার দেখতে পাচ্ছি যে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে একটা ব্যাপক গ্রান্টস এবং অন্য রাজ্যগুলোকে বঞ্চিত করবার একটা প্রক্রিয়া এবং তার একটা প্রতিবাদ এই মিটিংগুলোতে অ্যাটেন্ড না করা এবং এতে কিন্তু স্ট্যালিনের মতো নেতৃত্বও আছেন কিন্তু একটা কথা বুঝতে হবে সেটা হচ্ছে এই দর্থক ভূমিকাটা পালন করবার জন্য কত সময় দরকার অর্থাৎ এই যে ডুয়ালিটি এর জন্য কতটা সময় দরকার আমরা অনেক দিন আগে ডিসিশন নিয়েছি অন্যান্য মুখ্যমন্ত্রীরা যাচ্ছেন না মমতা দেবী জানেন তারপরে উনি ডিসিশন নিচ্ছেন যান আমরা একবারও বলছি না উনি যাবেন না রাজ্যের জন্য যান রাজ্যের প্রাপ্য নিয়ে আসুন কিন্তু দয়া করে রাজনীতি করবেন না আমরা এর আগেও বলেছি যেসব মিটিংগুলো আপনি ছেড়ে চলে এসেছিলেন সেই মিটিংগুলোতে আপনি অ্যাটেন্ড করেননি এবং অনেক ক্ষেত্রে প্রতিবাদ করেছিলেন ডব্লিউবি অনেক পরে আসে বলে আপনি প্রসঙ্গ উত্থাপন করতে পারেন না কিন্তু একটি প্রশ্ন তখন তো আমরা বলিনি বা আমরা কেউ ছিলাম না আপনার কিন্তু আজকে যখন কনসলিডেশন হচ্ছে আইএনডিএ অর্থাৎ ইন্ডিয়া জোটের
তখন এই প্রশ্নগুলো আসছে। আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, কিন্তু প্রশ্নটা হচ্ছে সদর্থক ভূমিকাটা আপনি পালন করলেন না দর্থক ভূমিকাটা পালন করলেন, এটা মানুষের কাছে প্রশ্ন চিহ্ন হয়ে থাকলো। কিন্তু সুমনবাবু, এখানেই যেটা প্রশ্ন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আপনি যদি মন দিয়ে শুনে থাকেন, তিনি কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে বলছেন তিনি আগে ভেবেছিলেন, প্রথম কথা আগে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার যে বক্তব্যটা রিটেন ভার্সন কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে গিয়েছে। বাজেট হলো, তারপরে তিনি দোনামোনা করছিলেন, তিনি ভেবেছিলেন তিনি যাবেন না, যে কারণে তার যেদিন যাওয়ার কথা তার পরের দিন তিনি গেলেন, অর্থাৎ গতকাল গেলেন, আগের দিন না গিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দল তাকে বলল এবং সেই কারণে তিনি ফাইনালি সিদ্ধান্ত নিলেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি যাবেন। অর্থাৎ কোথাও কোনো বিশেষ রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, মানে যে কারণে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বদল করতে? আমি বলছি যে দেখুন, দু ধরনের মূল তো হচ্ছে প্রতিবাদ। আপনি ইন্ডিয়া জোট আর তারা সম্মিলিতভাবে প্রতিবাদ জানাচ্ছে, যথেষ্ট আমার এই মুহূর্তে এখনও পর্যন্ত যা পারফরমেন্স তার ভিত্তিতে যথেষ্ট কনসলিডেশন আছে। এবং সর্বভারতীয় প্রেক্ষাপটেও দেখবেন যে কালকে বেণুগোপালকে যখন প্রশ্ন করা হয়েছিল, কংগ্রেসের মুখপাত্র, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু প্রশ্নের কোনো উত্তর দেননি। দেখুন, হচ্ছে মূল জায়গা হচ্ছে প্রতিবাদ, অর্থাৎ ইন্ডিয়ার সদস্য হিসেবে তৃণমূল কংগ্রেস বিজেপির চোখে চোখ রেখে প্রতিবাদ করতে পারছে কিনা, এবং সেটা যথেষ্টভাবে প্রমাণিত হয়েছে 2024-এর লোকসভা নির্বাচনে। না না না, আমার কথা হচ্ছে যে প্রতিবাদ তো দুভাবে করা যায়। একটা হচ্ছে মানে ওই সেই মিটিংয়ে উপস্থিত থেকে প্রতিবাদ জানানো যায়, আবার মিটিংয়ের বাইরে থেকে প্রতিবাদ জানানো হয়। প্রশ্ন উঠছে এটাও তো আমি বলছি এই প্রশ্নটাও তো গুরুত্বপূর্ণ, যে দেখুন ইন্ডিয়ার যে জোট শরিকদের মধ্যে সব থেকে বেশি যদি কেন্দ্রীয় বঞ্চনার শিকার কেউ হয়ে থাকে সেটা পশ্চিমবঙ্গ, 1,71,000 কোটি টাকা। প্রশ্নটা কিন্তু দেখুন, এই যে কেন্দ্রের যে অর্থ, এই অর্থটা পাও না সাংবিধানিক সময়ের সঙ্গে সঙ্গে বঞ্চনার হার যদি বাড়ে, সময়ের সঙ্গে সঙ্গে বঞ্চনার হার যদি বাড়ে, তাতে ক্ষতি আমাদেরই হবে আখেরে। তাহলে গত বছর যখন নীতি আয়োগের বৈঠক হলো, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না কেন? এবছরও তিনি বলছেন, আগেরবারও তিনি বলেছেন যে নীতি আয়োগের বৈঠকে বেসিক্যালি কিছু হয় না, কথা বলার সুযোগও অনেক সময় পাওয়া যায় না, যেটা প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে ছিল। তাহলে গত বছর যখন তিনি গেলেন না, এবছর কেন গেলেন? মানে লোকসভা ভোটের প্রেক্ষাপটে অবস্থানটা স্পষ্ট হয়নি। দেখুন, লোকসভা ভোটে তো এটা প্রমাণিত হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বুকে মানে তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল, তারা মানে সর্বাগ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মানে মোদির চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছেন, এবং সেটা প্রমাণিত হয়েছে। তরফ থেকে এই বৈঠকে যাওয়াকে যখন প্রতিবাদ বলা হচ্ছে, তখনই বাম এবং প্রদেশ কংগ্রেস কিন্তু সেটিং এর কটাক্ষ করে সমালোচনায় সরব হয়েছে। সুজন চক্রবর্তী কি বলছেন শোনাবো শুরুতেই। মুখ্যমন্ত্রী কোথায় আছেন, কখন আছেন, কতক্ষণ থাকবেন, এ কেউ জানে না। মুখ্যমন্ত্রী বরাবর আমরা দেখেছি যখন সিএ এর বিরুদ্ধে লড়াই হচ্ছে, তখন উনি আলাদা করে একটু গোপনীয় ভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করছেন, ভুবনেশ্বরে 3 দিন ধরে অপেক্ষা করছেন অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য। মুখে একরকম বলছেন, কাজে করছেন আরেক রকম। একই রকম ভাবে উনি INDIA জোটে নেই, আবার আছেন, আবার নেই, আবার যখন দেখলেন যে আচ্ছা এনডিএর হাল একটু খারাপ হতে পারে নরেন্দ্র মোদীর, তখন আবার বললেন আমি আছি, আমি নেতৃত্ব দেবো, আমি বাইরে থেকে সমর্থন দেবো। এক এক সময় এক এক রকম কথা বলে উনি একটা এমন অবস্থার মধ্যে রাখছেন যে ধোঁয়াশা যেন থাকে, দ্বিচারিতা যেন থাকে, এবং যাতে INDIA তার কাছে পুরো ধরা না পড়ে যান, অথচ নরেন্দ্র মোদীর কাছে বার্তা দেওয়াটা যেন স্পষ্ট হয়। এটাই ওর রাজনীতির নানাবিধভাবে চলা স্টাইল। প্রদেশ কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী এ নিয়ে কি বলছেন রাখবো আপনাদের সামনে। She is unpredictable. আগেই বলেছিলাম যে উনি ঠিক সময় মতো ঠাকতালে চলে যাবেন, তার কারণ উনাকে যেতে হবে, উনার হিডেন এজেন্ডা আছে, যেখানে সমস্ত বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা ইন্ডিয়া জোটে তারা যাচ্ছে না, তারা প্রতিবাদ করবে অন্যভাবে, কিন্তু উনি গিয়ে প্রতিবাদ করবেন কেন না? ইন্ডিয়া জোটের ভেতরে একটা ফারাক দেখাতে হবে, উনার হিডেন এজেন্ডা আছে।
অর্চনাদি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্বার্থের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন, নাকি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎটাকে আরো বেশি নিশ্চিত করতে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরামর্শে আজকে তিনি অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই নীতি আয়োগের বৈঠকে? দেখুন, নীতি অর্থাৎ কিনা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর আপনার ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এখানে প্রাইম মিনিস্টার হলেন চেয়ারপারসন, বাকি সব স্টেট পার্টিসিপেট করে, চিফ মিনিস্টাররা থাকেন, এটাই নিয়ম 2015 থেকে চলে আসছে। সেই জায়গায় আমাদের যাদের কাছে তার রাজ্যের ইকোনমিক গ্রোথ বা তাদের কোঅপারেটিভ ফেডারেলিজম, স্ট্র্যাটেজিক পলিসি, এই জিনিসগুলোর ঊর্ধ্বে রাজনীতি, তারা পার্টিসিপেট করছেন না। এবং যারা মনে করছেন যে আমার রাজ্যের জন্য ইকোনমিক এই ব্যাপারগুলো আলোচনা করে, তারা রাজনীতির থেকেও বেশি এই মুহূর্তে রাজ্যের স্বার্থকে গুরুত্ব দিচ্ছেন। আমাকে একটু, তিনি বলেছিলেন তিনি থাকবেন না, তিনি ক্যান্সেল করেছিলেন তাদের ইন্ডিজোটের একটা, এখন যেটা শরিকরা দেখাচ্ছে, এই জায়গা থেকে আমরা ধরে নিয়েছিলাম তিনি হয়তো থাকবেন না, কিন্তু শেষ মুহূর্তে তার এই যে পরিবর্তন, এটাতে আমরা একটু আশ্চর্য নই, কারণ তিনি সবসময় ধান্দায় থাকেন, কোথায় গেলে তার লাভ বেশি। তার ডেফিনেটলি লিপস অ্যান্ড বাউন্সের এত টাকা ইডির হাতে প্রপার্টি ক্রোক হয়েছে, দ্যাট ইজ এ ডেফিনিট হেডেক অন আওয়ার ব্রেন। এবং না, তিনি চেষ্টা করছেন ছলে বলে যে কোনো প্রকারে যদি একটু চেষ্টা করবেন, এবং সবসময় তিনি চেষ্টা করেন, এবং এইভাবে তিনি চোরেদের বলেন চুরি করো, গিয়ে ওখানে গিয়ে এই প্রণাম করো, পায়ে হাত দিয়ে এই করো, প্রশ্ন থেকে আমরা সরে আসছি না। আমাদের বক্তব্য হলো তিনি সবসময় প্রাইম মিনিস্টারকে দিয়ে ভাইপোকে বা বাকিদের বাঁচাবার চেষ্টা করছেন, এটা যেমন সত্যি কথা, ঠিক তেমনি তার ইন্ডিজোটের পার্টনাররা কি ভাবছে না ভাবছে তাতে তার এই মুহূর্তে প্রায়োরিটি বেসিসে তিনি জয়েন করছেন। আবার যখন দেখবেন ইন্ডির জন্য লড়াই করা দরকার, তিনি 360 ডিগ্রি ঘুরে গিয়ে আবার বলবেন, মানে সেটা জেনেও, মানে সেটা জেনে আপনারা ওয়েলকাম করছেন, তার মানে আপনারা বন্ধু তিনি নন, ওয়েলকাম করছেন, তিনি কারো বন্ধু না, আমরা ওয়েলকাম করছি না। তাহলে অর্চনাদি, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেন যে একেবারে, মানে বিরোধীরাও যে অভিযোগ করে যে এজেন্সি রাজ চালাচ্ছে বিজেপি এবং বিরোধীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়, কার্যত আপনি আজ স্বীকার করেন। আপনি আজকে ইডি করোড় টাকা ধরলো, এটা কি কোথা থেকে এলো আপনি বলুন না? আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, একজন জার্নালিস্ট, ইউ টেল মি হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস। কিন্তু আমরা তো তিনি রাজ্যগুলোতে আনএক্সপ্লেইনেড কোথা থেকে এলো, কিভাবে এলো, বাইরে কি করে গেল, এইসব কোনো এক্সপ্লেনেশন নেই। সুতরাং তার সাথে নীতি একটা জিনিস বলি অর্চনাদি, তার সাথে নীতি আয়োগের মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক পার্টিসিপেশন যদি জায়গা লিংক করে যাবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই যেতে, তিনি সেই জায়গায় করে দিলেন, তিনি নিজের কাজ করার জন্য। ওই যে বলছি আমি বলছি যে এটা ঠিকই বলেছেন, যেটা মানে বিজেপির প্রতিনিধি পক্ষান্তরে স্বীকার করে নিলেন যে প্রধানমন্ত্রীকে ধরলে সম্ভব। আমরা অর্থাৎ বিরোধীদের আপনি যদি ভদ্রলোক হন, আপনি যদি চুরি না করেন, আপনার যদি দুর্নীতি কিছু না থাকে, আপনি কেন যাবেন সেই রাস্তায়? আমি তো কোনোদিন যাব না, আমি কোনোদিন যাব না। সেই দুর্নীতির অভিযোগে ধর্মেন্দ্র প্রসাদকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্নটা লোকসভায় দাঁড়িয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু থামাই। আচ্ছা, বেশ বেশ বেশ, একবার শিক্ষামন্ত্রী এই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন বাজেটে বঞ্চনার প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট প্রতিহিংসা পরায়ণ, যারা বিজেপিকে বয়কট করেছেন বাজেটে তাদের বঞ্চনা করা হয়েছে, যারা ইন্ডিয়া জোটকে ভোট দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়েছে। তামিলনাড়ুকেও লাগাতার অসম্মান করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বৈঠক বয়কট করে এক্স হ্যান্ডেলে পোস্ট এম.কে. স্টালিনের। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে কার্যত সমন্বয়ের অভাবকে দায়ী করেছেন তৃণমূল নেত্রী। There is no coordination between us and others. If somebody takes a decision that they will not join, if they have consulted us and there is a coordination, then we should have decided whatever India allies decide. But my problem is
Every state they have their own decision and own deprivation and own agenda. But instead of that, I believe the federal structure, federalism, and they have deprived our state like anything. রবীন্দ্রনাথ বাবু, তাহলে আমি যদি অর্চনাদির কথা মতোই যাই, তাহলে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে সমন্বয়ের অভাব, কংগ্রেসের ঘাড়ে দায় চাপানো, এগুলো কিন্তু আসল কথা নয়। আসল কথা হচ্ছে কোথাও এজেন্সির হাত থেকে বাঁচা। তাহলে আমরা যদি দেখি যে আজকে নীতি আয়োগের বৈঠক হলো, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আদায় করতে পারেন, কি তার দাবি দেওয়া ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, সেটা যেমন নজরে থাকবে, তার পাশাপাশি আগামী বেশ কিছুদিন যদি এ রাজ্যে এজেন্সি দৌরাত্ম্য কম হয়, তাহলে কি আমরা ধরে নেব যে সেটা নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার ফল? দেখুন, এই যে বিজেপির প্রতিনিধি যেটা বললেন, সেটা খুব সরলীকৃত যোগাযোগ স্থাপন হলো। বস্তুতপক্ষে একজন রাজনীতিবিদ যখন যান, তার পিছনে তার রাজনৈতিক দলের স্বার্থ থাকে, নিশ্চয়ই তার নিজের ক্যারিজমা বাড়ানোর স্বার্থ থাকে, এবং একই সঙ্গে রাজ্যের কথাও ভাবার স্বার্থ থাকে। সবগুলো কমপ্লেক্স ওয়েতে ভাবার কথা দরকার। একটা যে কোঅর্ডিনেশনের সমস্যা, ইউপিএতে কিন্তু একটা কোঅর্ডিনেশন কমিটি ছিল, মানে এই ইউপিএ স্ট্রাকচারে। এখানে কিন্তু কোনো কিছু নেই, ফলত কোঅর্ডিনেশন হচ্ছে না। একটা কোঅর্ডিনেশন কমিটি আছে, যাদের মিটিং হয়েছিল আমরা জানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকতে পারেননি, কিন্তু এবারে হয়নি। মানে এই যে এটাতে যাওয়া হবে কি না হবে, এটা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে একটা সিদ্ধান্ত সবাই মিলে, এটা কিন্তু এই অভিযোগটাকেও মানতে হবে, একটা কোঅর্ডিনেশন কমিটির মিটিং হওয়া দরকার ছিল, ইউনানিমাসলি কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি উপায় থাকতে পারে? সংসদীয় পন্থাতে দুটো উপায় থাকতে পারে, এক বৈঠকে যাওয়া, দুই বৈঠক বয়কট করা। উনি মনে করেছেন বৈঠকে গিয়ে যদি বলেন, তাহলে রাজ্যের যে টাকাগুলো প্রাপ্য আছে সেই টাকাগুলো কিন্তু আনা দরকার। বারবার আমি বৈঠকটাকে বয়কট করব এবং রাজ্যের এত এত কোটি কোটি টাকা আমার বাইরে পড়ে আছে, কেন্দ্রের কাছ থেকে আমি নিয়ে আসবো না। যদি মোদিজি খুশি হয়েও কিছু টাকা দেয়, আমাদের ক্ষতিটা কোথায়? আমাদের উনি যদি ইগো ছেড়ে একবার গিয়ে দাঁড়ান, এবং তাতে যদি আমাদের 5,000 কোটি টাকা আসে এনআরইজি এর ভান্ডারে বা আবাস যোজনা, বৈঠকে তো নয়, বারবার কেন্দ্র যে দাবিটা করে যে হিসেব দিন, টাকা নিন, সেই হিসেবটা কিভাবে দেওয়া হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট, সেইটা সামনে আনা হবে কিনা, সেইটা কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পাঠিয়েছিলেন, দুতরফি তো শ্বেতপত্র প্রকাশ করছে রাজ্যপালের মারফত, তিনি পাঠিয়েছিলেন, সেই টাকা আসেনি। গত পরশু সংসদে দাঁড়িয়ে গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি সরব হয়ে বলেছিলেন যে বাংলার দুটি জেলা অর্থাৎ মালদা মুর্শিদাবাদ এবং বিহারের 3টি জেলা কাটিহার, কিষানগঞ্জ এবং আরেকটি আরারিয়া, তাকে নিয়ে কিন্তু পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে হবে। গতকাল তাতে তিনি যোগ করেছেন পূর্ণিয়াকেও। আর তার এই প্রস্তাবকে সমর্থন মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। তিনি বলেন যে 2022 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ। কি বলেছেন তিনি, শোনাবো। আমি প্রথম মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ জেলায় 2022 সালে আমার অ্যাসেম্বলির মধ্যে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় একটা ক্লাবের মাঠে পুলিশ গিয়ে জোর করে ন্যাশনাল ফ্ল্যাগ নামিয়ে দিয়েছে। তারা বলছে যে এটা ওয়াকফ সম্পত্তি, এখানে লাগানো যাবে না। আমি সেই দিনই বলেছিলাম, সেই দিনই দাবি করেছিলাম যে কোন দেশে বাস করছি, যে আমি আমার দেশে বসবাস করে আমার জাতীয় পতাকা তুলতে পারবো না। আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা বর্ডারে রাজ্য সরকারের সহযোগিতা নেই বলে সেখানে তার কাটার বেড়া দেওয়া যাচ্ছে না, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তাই সেখান দিয়ে অবাধে আজকে পাকিস্তানি চোরেরা বাংলাদেশ হয়ে মুর্শিদাবাদে ঢুকছে, মুর্শিদাবাদ থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। আইএসএস জঙ্গি যতজন ধরা পড়েছে, মুর্শিদাবাদেও ধরা পড়েছে, আপনারা দেখেছেন, তারাও আজকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে। আমরা নতুন করে আরও একটা কেন্দ্রশাসিত অঞ্চল এই কারণেই চেয়েছি, যে অঞ্চলগুলো আইনের শাসন লাগু হচ্ছে না, যে এলাকার মানুষ সুরক্ষা পাচ্ছে না, যে এলাকার মানুষ নিরাপত্তা পাচ্ছে না, যে এলাকায় আর জেহাদি শক্তি দাপিয়ে বেড়াচ্ছে, বিদেশি শক্তি। রাজ্য ভাঙার দাবি না, আমরা রাজ্য ভাঙা বলছেন কেন? আমরা চাইছি যে ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত, কারণ সেখানে আইনের শাসন নেই। যারা এখন শাসন কার্য চালাচ্ছেন তারা আইনের শাসন সেখানে প্রয়োগ করতে চাচ্ছেন না। অর্চনাদি, রাজ্য সরকার আইনের শাসন প্রয়োগ করতে ব্যর্থ, এমনটা অভিযোগ হচ্ছে আপনাদের বিজেপি বিধায়কের। তাহলে 2022 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানিয়ে চিঠি তিনি দিয়েছিলেন। 2024 পর্যন্ত আইনের শাসন রক্ষার জন্য বিএসএফ, বর্ডার সিকিউরিটি, তারা কি ব্যবস্থা নিয়েছে? দেখুন, এটা হচ্ছে যে আপনাকে প্রথম মনে রাখতে হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এই দুই বঙ্গের মধ্যে এই মালদা মুর্শিদাবাদের এই অঞ্চলটুকুকে যোগ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রানী জ্যোতির্ময়ী। তা না হলে কিন্তু দুই বঙ্গকে কোনো রাজনৈতিক দল জুড়ে পশ্চিমবঙ্গ করতে পারতো না। এটা আমাদের 1947 সালের ইতিহাসটা দেখতে হবে, 1 নাম্বার।
2 নাম্বার, আমাদের এই যে আজকে কথাগুলো গৌরীশঙ্কর যে কথাটা বলছে এমএলএ, হি ওয়াজ বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফর 6 ইয়ার্স, ওর যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ও সেটাতে বলছে, যেখানে মুর্শিদাবাদের তৃণমূলের এমএলএ বলছে এখানে আমরা 70 ভাগ 30 ভাগকে আমরা আধ ঘন্টায় কুচিয়ে ভাগীরথীর জলে ফেলে নিঃশেষ করে দিতে পারি, যেখানে মেয়র এখানে এইসব কথা বলছে, সেখানে আজকে বিজেপি যদি রাজনৈতিক উদ্দেশ্য দিয়ে পুরো উত্তরবঙ্গের জন্য জেলার দায়িত্বে অর্চনাদি, যিনি 6 বছর ধরে জেলার দায়িত্বে, যিনি 2022 সালে চিঠি লিখেছিলেন, 6 বছর ধরে কোনো কাজ হয়নি, গত 2 বছর ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার পর কোনো কাজ হয়নি, কি করবেন? এই বর্ডারগুলো ওপেন, আপনাকে বুঝতে হবে পুলিশের সাথে কোঅর্ডিনেশনে পুলিশ কোনো কাজ করে না, পয়সা নিয়ে এবং তাদের আধার কার্ড তাদের ভোটার কার্ড দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে ভোটার তৈরি করছে, এবং এই ভোটার তৈরি বন্ধ করার কোনো মেশিন আজকে কেন্দ্র সরকারের কাছে নেই। আপনি আমাকে 10টা সেকেন্ড যদি বলতে দিতেন, যে আজকে বাজেট উত্তরবঙ্গের জন্য 800 কোটি বাজেট, 860 কোটি গত 3 বছর, আর সেখানে একটা মাইনরিটি অ্যাফেয়ার্সের জন্য 6000 কোটি টাকা বাজেট। এই যে পশ্চিমবঙ্গ সরকারের বৈষম্য, এই বৈষম্য মানুষের মধ্যে এই প্রশ্ন, বাজেট নিয়ে বৈষম্যের প্রশ্ন বোধহয় আপনারা অর্চনাদি তোলা উচিত নয়। হঠাৎ করে টিডিপি আর জেডিইউর জন্য একটা বিশেষ বাজেট তৈরি হলো, আর পশ্চিমবঙ্গে কোটি টাকা বাজেট মাইনরিটির জন্য নর্থ ইস্টের সঙ্গে জুড়তে হবে। আপনি যদি বাজেট বৈষম্য নিয়ে কথা বলেন তাহলে কিন্তু একাধিক প্রশ্ন উঠবে, আমি আর সেই জায়গায় যেতে চাইছি না। সুমনদা, রাজ্য সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ, বর্ডারে যারা রয়েছেন তারা নিরাপদ নন, ইন্টারভেনশন হচ্ছে। 6000 কোটি টাকা বাজেট মাইনরিটি অ্যাফেয়ার্সে এর আগে ভারতবর্ষের মানুষ দেখেনি, দ্বিচারিতা চূড়ান্ত। আমার কথা হচ্ছে যে বিজেপি প্রতিনিধি এটা বলুন, অফিসিয়াল স্ট্যান্ড কি, বাংলা ভাগের ক্ষেত্রে অফিসিয়াল স্ট্যান্ড কি? একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হাইলাইট করব, আর আরেকদিকে আমাদের এমপি এমএলএরা বারবার ধরে বঙ্গবন্ধু কথা বলবেন। কোনটা আপনাদের স্ট্যান্ড? কোনটা আপনাদের এই মিডিয়াগুলো আপনাদের যে দুবের সঙ্গে তিনি ঝাড়খণ্ডের সাংসদ, তিনি গৌরীশঙ্কর যে কথাগুলো বলেছেন, এই বাজেট মূল ব্যাপার হচ্ছে সাম্প্রদায়িক কাজ করার চেষ্টা করছেন। আরে আপনি বাংলাদেশ বর্ডার বানাচ্ছেন, সেই সুমনদা একবার বর্ডার রক্ষার দায়িত্ব কাদের? সামান্য একবার থামাই, অর্চনাদির অভিযোগের উত্তরটা একবার দিই। অর্চনাদি বারবার মিডিয়াকে আক্রমণ করছেন, মিডিয়ার নাকি সাহস হয় না প্রশ্ন তোলার বাজেট বৈষম্য নিয়ে। আপনি তাহলে কেন্দ্রীয় বাজেট বৈষম্যের জবাবটা দিয়ে দিন। আমার স্পষ্ট প্রশ্ন আপনার কাছে, জেডিইউ আর টিডিপির জন্য বিশেষ প্যাকেজ আর পশ্চিমবঙ্গের জন্য কেন নয়? বাজেট কেন্দ্রীয় বাজেটে সেখানে ক্রমশ আপনি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারছেন না, এইভাবে দিয়ে দেওয়া যাবে না। অর্চনাদি, চন্দনদা দাঁড়ান। রাজ্যের সামগ্রিক সুরক্ষায় যেমন দায়িত্ব রয়েছে রাজ্যের, সমান দায়িত্ব রয়েছে কেন্দ্রের। শুধুমাত্র বঙ্গ ভাগ করে, রাজ্যকে ভাগ করে, জেলাকে আলাদা করে কি সমস্যার সমাধান করা যাবে? ডেমোগ্রাফিক্যাল পরিবর্তন কি আদৌ মানুষকে নিরাপত্তা দিতে পারবে? দেখো, একটা কথা তোমাকে প্রথমে এখানে চিৎকার করে অন্তত স্ট্যাবলিশ করা যাবে না যে আপনি কি বলতে চাইছেন। একটা প্রশ্ন এখানে ক্লিয়ার, সেটা হলো যে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা ডিভাইসিভ ফোর্স কাজ করছে, এটা বুঝতে হবে। এটা পুরোপুরি পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ একটা জিওগ্রাফিক্যাল লোকাল আইডেন্টিটি, এটা উত্তর অংশে আছে বলে, এবং সেক্ষেত্রে এই উত্তরবঙ্গকে নিয়ে প্রশ্ন এবং মালদা মুর্শিদাবাদকে নিয়ে প্রশ্ন, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু বিজেপির একটা হিডেন এজেন্ডা আছে, সেটা হচ্ছে ভোট ব্যাংক পলিসি। তুমি লাস্ট নির্বাচনকেও যদি দেখো তাহলে দেখবে উত্তরবঙ্গ এবং কোথায় কোথায় তারা ডিফেক্টিভলি অর্গানাইজেশন করতে পারেননি এবং সেক্ষেত্রে কিভাবে পরাজিত হয়েছে। আমরা কিন্তু একটা কথা তোমাকে বলি, একটা রাজ্য যখন তৈরি হয়, সেই রাজ্যটা তৈরি হয় কিসের উপর ভিত্তি করে? কনভিনিয়েন্ট গভর্নেন্স, অর্থাৎ কিভাবে প্রশাসনিক ব্যবস্থাটা তৈরি করা যায়, এটা বাস্তব।